ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। আজকের ক্লাসে আমরা একটা অদ্ভুত ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের এই চীন ভারত যুদ্ধ পরিস্থিতির মধ্যে ব্যাপারটা বিতর্কিত হয়ে যেতে পারে, এই ভয়টাও খানিকটা পাচ্ছি। কি বিষয় থাম্বনেলে দেখে নিয়েছো, হাউ সিকিম বিকাম পার্ট অফ ইন্ডিয়া। সিকিম ভারতের অঙ্গরাজ্য কিভাবে হলো। একটা 300 বছরের পুরনো কিংডম, স্বাধীন রাজ্য কিভাবে ধাপে ধাপে ভারতের সঙ্গে মিশে গেল বা মিশে যেতে বাধ্য হলো, তার সম্পূর্ণ ইতিহাস আমি তোমাদেরকে বলবো। ভিডিওটা শেষ থেকে শেষ অবধি দেখো, না টেনে দেখো। আর এই কথা বলতে গিয়ে কিছু বিতর্কিত কথা আসবে। কোনো একটা পলিটিক্যাল পার্টির ভাবাদর্শে যদি তুমি বিশ্বাস করো, দুঃখ পেও না, কারণ ইতিহাসে যা ঘটেছে আমি তাই বলছি। আর কখনো কখনো কারো কাছে ইতিহাস তো তেতোই হবে। সিকিমের লোকেশনটা আগে একটু খেয়াল করো। ছবিতে দেখো, সিকিমের লোকেশনের উত্তরে, সিকিম প্রাচীন একটা কিংডম রাজ্য, তার উত্তরে ছিল তিব্বত কিংডম, তিব্বত রাজ্য। তখনও চীন এটাকে দখল করেনি, স্বাধীন তিব্বত রাজ্য। এর পূর্বে কে? ভুটান। খেয়াল করছো, ভুটানের চুম্বি ভ্যালি, ডোকলাম, যেটা চীন আর ভারতের বিরোধের জায়গা, সেই ডোকলাম ভ্যালিটাও কিন্তু ভুটানের এই সীমান্তে পড়ে, সিকিম সীমান্তে। অর্থাৎ পূব দিকে হচ্ছে ভুটান রাজ্য, পশ্চিম দিকে নেপাল রাজ্য, গোর্খা কিংডম, আর দক্ষিণ দিকে সেই সময় শিলিগুড়ি বাংলা, সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখন চারধারে প্রতিবেশী রাজ্যগুলো যদি আলাদা আলাদা ক্যারেক্টারের হয়, আলাদা আলাদা মেন্টালিটির হয়, তাহলে প্রবলেম তো হবেই। সিকিমের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম ছিল, এবং গোড়ার দিন থেকে প্রবলেম ছিল। একটু একটু করে প্রবলেম বুঝে যাবে। প্রথমে এই কথাটা শোনো যে তিব্বতে যে রাজবংশ রাজত্ব করত, তার রাজারা, সিকিমে যে রাজবংশ রাজত্ব করত, সেই রাজারা তিব্বত থেকে এসেছিল। তাদের ধর্ম ছিল বৌদ্ধ, কালচার তিবেটিয়ান কালচারের সঙ্গে অনেক বেশি মিল ছিল। সিকিমে তিব্বত থেকে রাজা যখন এসে তার রাজবংশের প্রতিষ্ঠা করে, সেই রাজবংশের নাম কি ছিল? নামগিয়ালস। আর রাজাকে, সিকিমের রাজাকে বলা হতো কি? চোগিয়ালস। ওকে, চোগিয়াল। এই চোগিয়াল, এই রাজবংশ, নামগিয়াল রাজবংশটা প্রতিষ্ঠিত কবে হয়েছিল? 1642 খ্রিস্টাব্দে। আরেকবার প্রতিষ্ঠিত হয়েছিল সিকিমের স্বাধীন রাজবংশ, নামগিয়ালস রাজবংশ 1642 খ্রিস্টাব্দে। তার যিনি রাজা, তিনি কী নামে পরিচিত ছিলেন? চোগিয়াল নামে পরিচিত ছিলেন। এই রাজ্যটা 16ই মে 1975, 16th of May 1975 ভারতের সঙ্গে মিশে যায়। অতএব 1975 সালের আগে, 1642 থেকে 1975 অবধি এটা কিন্তু একটা স্বাধীন কিংডম ছিল, এবং এর রাজাকে চোগিয়াল বলা হতো। ঘটনা ঘটল কি, অষ্টাদশ শতকে, 18 শতকে নেপালের গোর্খা যে কিংডম, তারা ধর্মে হিন্দু, তারা সিকিম রাজ্য আক্রমণ করে ফেলে এবং সিকিমকে দখল করে নেয়। মূলত এই অষ্টাদশ শতকেই কিন্তু দলে দলে নেপালিরা, যারা ধর্মে হিন্দু, তারা সিকিমে এসে বসবাস করতে শুরু করে। এবং এই যে বসবাস করতে শুরু করা, তাদের বংশবৃদ্ধি, তাদের আশাটা এত বেশি বেড়ে যায় যে সিকিমের যারা আদি লেপচা এবং ভুটিয়া, যারা ধর্মে বৌদ্ধ ছিল, তারা ক্রমশ সংখ্যালঘু হতে থাকে, আর নেপালিরা সংখ্যা গুরু হয়ে যেতে পারে। এই যে নেপালিরা সংখ্যা গুরু হয়ে গেল, আমি 2011 রিপোর্টটাও তোমাকে বলবো, সেন্সাস রিপোর্টটা, এইখান থেকে কিন্তু সমস্যার সূত্রপাত। কী সমস্যা আমি বলছি। দেখো, এই মুহূর্তে তাহলে নেপাল এর আন্ডারে রয়েছে সিকিম, সিকিমের রাজা হেরে গেছে। এই সময় নেপালের গোর্খা রাজার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা যুদ্ধ হয়। কোন যুদ্ধ? 1814 থেকে 1816 মধ্যে নেপাল এবং অ্যাংলো নেপাল একটা যুদ্ধ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। এই যুদ্ধে বুঝতে পারছো, নেপালিরা গোর্খা সৈন্য প্রচুর বীর বিক্রমে লড়েছিল, কিন্তু আলটিমেটলি ইংরেজদের উন্নত অস্ত্রের কাছে তারা হেরে যায়। 1816 খ্রিস্টাব্দে একটা সন্ধি হয়, সেই সন্ধির নাম হলো সুগলির সন্ধি। কি সন্ধি? সুগলির সন্ধি। এই সুগলির সন্ধি অনুসারে নেপাল সিকিম রাজ্যটাকে ছেড়ে দিতে চায়, এবং এই সুযোগে সিকিম রাজ্যটা, সিকিমের যে মহারাজ চেগিয়াল রাজা, তাকে 1817 খ্রিস্টাব্দে একটা সন্ধি হয়, সেই সন্ধির নাম ট্রিটি অফ তিতালিয়া। ট্রিটি অফ তিতালিয়া অনুযায়ী সিকিমের রাজা চোগিয়াল, তার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা সন্ধি মোতাবেক তাকে কিন্তু দিয়ে দেওয়া হয় রাজ্য ফেরত। কথা দেওয়া হয় যে তিনি ইংরেজদের কথা মতো তার রাজত্ব শাসন করবেন, অর্থাৎ প্রোটেক্টোরিয়েট হবেন, অধীনতামূলক মিত্রতায় আসবেন।
এই যে 1817 খ্রিস্টাব্দ থেকে ইংরেজের অধীনতামূলক মিত্রতায় বা সংরক্ষণে বা প্রোটেক্টোরিয়েটের মধ্যে কিন্তু ঢুকে গেল, অর্থাৎ ভারতের প্রোটেক্টোরিয়েটের মধ্যে কিন্তু সিকিমের রাজবংশটা চলে এলো। কিন্তু এই বন্ধুত্বটা ভারতের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজের সঙ্গে সিকিমের বন্ধুত্বটা বেশি দিন টিকলো না। কেন টিকলো না? তার কারণ কিছুদিন পর আমাদের ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমের দার্জিলিংটাকে নিজেদের কাছে চাইলো। দার্জিলিংয়ে খুব ভালো চা হয়, ব্যবসায়িক দিক থেকে সেটা খুব গুরুত্বপূর্ণ, তাছাড়াও সেখানে একটা হিল স্টেশন বানানোর দরকার ছিল। তো সিকিমের রাজা তো আপত্তি করলো না, চোগিয়াল আপত্তি করলো না, বললো ঠিক আছে আপনি নিয়ে নিন, কিন্তু বছরে 6,000 টাকা করে একটু ট্যাক্স দেবেন। সেই শর্ত অনুসারে আমরা দার্জিলিংটাকে, অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে দার্জিলিংটা এলো প্রথমবারের জন্য। এই যে দার্জিলিংটা এলো, এইখান থেকে কিন্তু সমস্যার সূত্রপাত। 6,000 টাকা করে তো বছরে প্রথম দিচ্ছিল, তারপরে দেওয়া বন্ধ করলো, তার কারণ ইংরেজরা তখন মোস্ট পাওয়ারফুল। সিকিম আর ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির তখন দ্বৈরথ শুরু হয়েছে। 1850 এবং 1862 এই দুবার তাকে সৈন্য পর্যন্ত পাঠাতে হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, কিন্তু দার্জিলিংকে তারা কিন্তু ফেরত পায়নি। দার্জিলিং ততদিনে ভারতের অঙ্গ হয়ে গেছে। যদিও পরবর্তীকালে ব্রিটিশ ঠিক করেছিল যে একটা বন্ধু রাজ্য, ঠিক আছে চলো 6,000 টাকা থেকে 12,000 টাকা করে দিচ্ছি, আর বেশি কথা বলো না। এই রকম একটা পরিস্থিতিতে চীনের যে সরকার, চীনের সঙ্গে ইন্ডিয়ার যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের একটা সন্ধি হয়। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেছে। তখন যে ইংরেজ, সেই ইংরেজদের সঙ্গে অ্যাংলো চাইনিজ একটা ট্রিটি হয়। সেই ট্রিটিটা হয় 1890 খ্রিস্টাব্দে। 1890 খ্রিস্টাব্দে অ্যাংলো চাইনিজ ট্রিটি অনুসারে চাইনিজরা বলে দেয় যে তারা তিব্বতের সীমানা পর্যন্ত আসবে। তিব্বত তখনও দখল করেনি, তিব্বতের সীমানা পর্যন্ত আসতে পারে, কিন্তু তারা কখনো সিকিমকে অতিক্রম করবে না। ইংরেজরা বলে ঠিক আছে বাবা, তুমি তিব্বত অবধি আসো, কিন্তু সিকিমে অবধি আসবে না, সিকিম আমাদের বন্ধু রাজ্য, প্রোটেক্টোরিয়েটের মধ্যে রয়েছে। ক্লিয়ার হলো? এই যে একটা সন্ধি হলো, চাইনিজরা, আর বুঝতেই পারছো চাইনিজরা সবসময় জানো তো সন্ধি করে, হ্যাঁ করে দেবো, কিন্তু তারপরে সন্ধিটা মানে না। সিকিম, বুঝতে পারছো, 1950 অবধি ভারতবর্ষকে চীন কবে ডিস্টার্ব করবে এটা আমি পরে বলছি। এর মাঝখানে একটা কথা বলে নিই, 1950 সাল অবধি কিন্তু সিকিমের সঙ্গে সেই যে প্রোটেক্টোরিয়েট, অর্থাৎ আমার অঙ্গরাজ্য ঠিক নও, কিন্তু আমার অধীনস্থ রাজ্য হিসেবে তুমি থাকছো, তোমাকে আমি নিরাপত্তা দিচ্ছি, এই অবধি ছিল। যেদিন ভারত স্বাধীন হলো 1947 সালে, সেদিনও স্বাধীন ভারতবর্ষের সঙ্গে সিকিমের ঠিক একই রকম বোঝাপড়া ছিল। 1950-এ যখন ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার পরে সংবিধান লাগু হয়ে গেল, জওহরলাল নেহরু আবার প্রধানমন্ত্রী হলেন, তখনও কিন্তু 1950 অবধি সিকিমের সঙ্গে ভারতের বন্ধুত্ব কোনো রকমের খারাপ হয়নি। কিন্তু ততদিনে সিকিমের অভ্যন্তরে একটা ঘটনা ঘটে গেছে। সেখানে হিন্দু নেপালিরা কিন্তু সংখ্যা গুরু। 2011 সালের যদি তুমি সেন্সাস দেখো, সেই রিপোর্ট অনুযায়ী 57.8% হচ্ছে নেপালি হিন্দু, আর বৌদ্ধ হচ্ছে 27.3%, খ্রিস্টানিটি হচ্ছে 9.9%। তো বুঝতে পারছো সংখ্যাগুরু হচ্ছে নেপালি হিন্দুরা, আর রাজা হচ্ছে ভুটিয়া লেপচা। রাজা সংখ্যালঘু আর জনসংখ্যায় হচ্ছে সংখ্যাগুরু হচ্ছে নেপালি হিন্দু। সমস্যাটা হবে 1940 খ্রিস্টাব্দ নাগাদ এই নেপালি হিন্দু যারা সিকিমের প্রজা ছিল, তারা একটা সিকিম পলিটিক্যাল পার্টি, সিকিম ন্যাশনাল কংগ্রেস তৈরি করে। এই সিকিম ন্যাশনাল কংগ্রেস তৈরি করার সঙ্গে সঙ্গেই তারা কি করে, তারা চায় যে রাজতন্ত্রটা থাকুক, কিন্তু একটা গণতান্ত্রিক ব্যাপারটাও তৈরি হোক, সেখানে আমাদের একটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হোক, আর রাজার মতো করে থাকুক। 1950 সাল নাগাদ ইন্ডো সিকিম একটা ট্রিটি হয়। ইন্দো সিকিম কেন বলছি, 1950 সালে কিন্তু ভারতবর্ষে নেহেরুর রাজ চলছে। নেহেরুর সঙ্গে সেই সময়কার ওইখানকার যিনি রাজা ছিলেন চোগিয়াল, তাকে বলা হতো তাশি নামগিয়াল সিকিমের সঙ্গে, সিকিমের রাজা এবং নেহেরুর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ ট্রিটি হয়, যেটা ইন্ডো সিকিম ট্রিটি নামে পরিচিত। সেই ট্রিটি অনুযায়ী কি ঠিক হয় যে না, ওখানে ভোট হবে, ভোট হয়ে একটা স্বাধীন একটা গণতান্ত্রিক সরকার আসবে। ক্লিয়ার হলো? রাজার মতো থাকবে। সেই অনুযায়ী ভোট হলো, একটা চিফ মিনিস্টার হলেন সিকিম কংগ্রেস পার্টি থেকে, অবশ্যই নেপালি, তার নাম কে লেন্ডুপ দর্জি। ইনি হলেন সিএম, আর চোগিয়াল থাকলেন তাশি নামগিয়াল, অর্থাৎ সেখানকার রাজা থাকলেন। এই অবধি চলছিল ঠিকঠাকই। কিন্তু এই যে চোগিয়াল তাশি, তার সঙ্গে আমাদের নেহেরুর বন্ধুত্বটা কিন্তু সাংঘাতিক ছিল। তারা একসঙ্গে খেত, একসঙ্গে উঠতো, এরকম অবস্থা, খুব ভালো বন্ধুত্ব।
তাসি জানতেন যতদিন নেহেরু ক্ষমতায় আছে ততদিন আমার কিছু হবে না। এই তাসি আর তার ছেলে, তার নাম হচ্ছে পালডেন থন্ডুপ নামগ্যাল, তাসির ছেলে, যে পরবর্তীকালে রাজা হবে। এরা যখন অন্য কোথাও বেড়াতে যেত, অর্থাৎ বাইরের দেশে বেড়াতে যেত, তখন আলাদা ফ্ল্যাগ নিয়ে যেত আর বলতো আমরা স্বাধীন রাজ্য, ভারতের সঙ্গে আমাদের কোনো সন্ধিটন্ধি নেই। নেহেরু শুনতো আর হাসতো, ঠিক আছে বাবার সঙ্গে আমাদের বন্ধু ছেলে এরকম বলছে, ইটস ওকে। এই সময় যে রাজকুমার, যার নাম পালডেন থন্ডুপ, যে বাবার মৃত্যুর পরে রাজা হবে, এই 1963 সাল নাগাদ তার বাবা তাসির মৃত্যু হয়ে যাওয়ার পর তার ছেলে পালডেন থন্ডুপ রাজা হয়ে গেল। আর 1964 সালে কিন্তু আমাদের জওহরলাল নেহরুর মৃত্যু ঘটে গেল। নতুন সরকার ভারতের ক্ষমতায় এলো, তারা সিকিমের ওই আমি স্বাধীন রাষ্ট্র এটা বরদাস্ত করতে শুরু করলো না, পারলো না বরদাস্ত করতে। এদিকে পালডেন থন্ডুপ একটা বিয়ে করলো যার নাম হোপ কুক। হোপ কুক একজন আমেরিকান লেডি, যাকে বলা হতো, সন্দেহ করা হতো, আমি সন্দেহ কথাটা জোর দিয়ে বলছি, শি ওয়াজ আ CIA এজেন্ট। 1973 খ্রিস্টাব্দে এদের যদিও ডিভোর্স হয়ে যায়, কিন্তু বিয়ের পরে এ সিকিমে আসে এবং সিকিমের সমস্ত ক্ষমতা নিজের কুক্ষিগত করে ফেলতে চায়। তখন 1973-74 নাগাদ সমস্ত ক্ষমতা আসলে হোপ কুক এর হাতে চলে যাচ্ছে। আর হোপ কুক একজন আমেরিকান, সন্দেহ করা হচ্ছিল তিনি আমেরিকান এজেন্ট, অর্থাৎ সিকিমের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকা আবার নাক গলাবে। সেই সময় কিন্তু ভারত রাশিয়ার অক্ষে রয়েছে, রাশিয়ার অ্যাক্সিসে রয়েছে। অর্থাৎ এই 1973 সাল নাগাদ কিন্তু গণ্ডগোলটা হতে শুরু করে। সেই সময় সিকিমের অভ্যন্তরে কিন্তু ভারতের অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ রকমভাবে রয়েছে। এইখানটা তার প্রেক্ষিত বলে দেওয়া দরকার। 1950 সালে, এখন 1973-74, 1950 সালে চীন কিন্তু ওই সব সন্ধিফন্দি ভেঙে টেঙে দিয়ে তিব্বতকে গায়ের জোরে দখল করে নিয়েছে। তিব্বতকে 1950 সালে চীন অধিকার করে ফেলেছে। তাহলে কি চীনের সীমান্ত একদম সিকিম লাগোয়া চলে এসেছে? চীনকে তো বিশ্বাস করার দরকার নেই, চীন হচ্ছে বিষাক্ত সাপ, মানে জাতিটাই এরকম, খায় সাপ আর তাদের নেচারটাও সাপের মতো, কখন সিকিম দখল করে নেবে। অর্থাৎ ভারতের অভ্যন্তরে একটা কিন্তু টেনশন শুরু হলো। টেনশনটা আরও বাড়লো 70-এর দশকে। পশ্চিমবঙ্গ জুড়ে কিছু দল লোক বন্দুক নিয়ে বন্দুকবাজি করতে শুরু করলো আর বলতে শুরু করলো চীনের চেয়ারম্যান নাকি তাদের চেয়ারম্যান, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, বিপ্লব দীর্ঘজীবী হোক দিয়ে ঢিসক্যাও করে মানুষ মারতে শুরু করলো, বিপ্লব হতে শুরু করলো। তাহলে পশ্চিমবঙ্গে লাল বিপ্লব হচ্ছে। আমি কিন্তু কমিউনিস্ট পার্টিকে বলছি না, আমি বলছি যারা সেই সময়কায় চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বলেছিল, তুমি আবার এর সঙ্গে বামফ্রন্টকে গুলিয়ে ফেলো না। আমি বামফ্রন্টকে ভীষণ পছন্দ করি, আমাদের খুব প্রিয় একটা মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য, ইজ ভেরি রেসপেক্টেড টু মি, ওকে। আমি কিন্তু ওদের কথা বলছি না, আমি বলছি সেই সময় একটা 70-এর দশকে একটা উত্তাল হয়েছিল, গুলি সন্ত্রাস, তাই না, মেরে ফেলো, কেটে ফেলো, খুন করে ফেলো, একটা রক্তক্ষয়ী অধ্যায় তৈরি হয়েছিল। তাহলে পশ্চিমবঙ্গে রক্তক্ষয়ী সংগ্রাম, যারা বলছে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, ওদিকে সিকিমের বর্ডারে চলে এসেছে চীন। কোনো কারণে যদি এটা করিডর একটা করে ফেলা যায়, তাহলে পশ্চিমবঙ্গ সিকিম করিডর যদি হয়ে যায় চীনের, তাহলে পুরো সাউথ এই যে নর্থ ইস্ট আমাদের তো যে অন্য 5টা সিস্টার রয়েছে, 5টা রাজ্য রয়েছে, সে পুরোটা তো ভারতের সঙ্গে আলাদা হয়ে যাবে, তাই না? তুমি প্রেক্ষিতটা বোঝো। অর্থাৎ 1973-74 নাগাদ তখন আমাদের রাজগদিতে কে রয়েছে বলো তো? ইন্দিরা গান্ধী রয়েছে, দেবী দুর্গা। সো তার গদিতে বসে থাকার সময় এইরকম চীনের এত সাহস, সে এই পশ্চিমবঙ্গ এরকম করবে, সে তো এই সন্ত্রাসবাদী নকশালবাড়ি আন্দোলনকে কড়া হাতে দমন করে দিয়েছিল। এখন তোমাদের অনেকে আমার কথা শুনে আঘাত লাগতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুনোখুনি রাজনীতিতে বিশ্বাস করি না, ওকে। এই যে আন্দোলনটাকে কড়া হাতে দমন করলো, আর কি করলো, সিকিমকে সেই সময় কিন্তু ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য তোড়জোড় শুরু হলো। ক্লিয়ার হলো কি হলো না? তোড়জোড়ের প্রথম খেলাটা কীভাবে খেলতে শুরু করলো ইন্দিরা গান্ধী, তার ইতিহাসটা পরিষ্কার করে শুনে না। সিকিমের যারা ক্ষমতায় ছিল, সিকিম ন্যাশনাল কংগ্রেস, ওকে, তারা তখন রাজতন্ত্রটাকে তুলে দাও এই দাবিতে কিন্তু সওয়াল করতে শুরু করলো। কেন? চাইনিজরা তখন রাজার মাথা চিবিয়ে দিয়েছে যে হ্যাঁ তোমার কোনো ক্ষমতা নেই, সব তো ক্ষমতা সিকিম ন্যাশনাল কংগ্রেসের, আর সিকিম ন্যাশনাল কংগ্রেসের ভারতের বন্ধুত্ব খুব ভালো, ভারত তোমায় দখল করে দেবে, তার থেকে আমার কাছে আসলে আমি তোমাকে স্বাধীন রাখবো, ইত্যাদি ইত্যাদি। সেই সময় সেই জন্য নেপালি কংগ্রেস যারা ছিল, কংগ্রেস পার্টি, তারা রাজতন্ত্রকে উৎখাত করে দেওয়ার দাবি জানাতে শুরু করলো। এবং আলটিমেটলি বোঝা গেল
এইটা একটা ঘটলো যে 1974 সালে এপ্রিল মাসে একটা ইলেকশন হলো। সেই ইলেকশনে রাজতন্ত্রটাকে রাখা হলো, সিকিমের ন্যাশনাল কংগ্রেস সমস্ত আসন নিয়ে ক্ষমতায় এলো। আর সিকিম ন্যাশনাল কংগ্রেস হচ্ছে ভারত বন্ধু ছিল। এপ্রিল মাসে সিকিম ন্যাশনাল কংগ্রেস সমস্ত সিট নিয়ে 1974 সালের এপ্রিল মাসে যখন সিকিমের ক্ষমতায় এলো, যেহেতু তারা ভারতপন্থী, তারা সংবিধানটাকে সংশোধন করে কি করলো, সেপ্টেম্বর 1974 সালে রাজা থাকলো রাজার জায়গায়, তারা নিজেদের সিকিমটাকে অ্যাসোসিয়েট স্টেট অফ ইন্ডিয়া করে ফেললো। এই যে সেপ্টেম্বর মাস 1974 সালে সিকিম কংগ্রেস তাদের পার্লামেন্টে আইন পাশ করে সিকিমকে অ্যাসোসিয়েট স্টেট অফ ইন্ডিয়া করে ফেললো। এটাতে চোগিয়ালের খুব আপত্তি ছিল। চোগিয়াল বুঝতেই পারছো ষড়যন্ত্রের গন্ধ পেতে শুরু করেছিল ভারত। সেই জন্য এপ্রিল মাসের 9 তারিখে 1975 সালে ল অ্যান্ড অর্ডার এর প্রবলেম হচ্ছে বলে ইন্ডিয়ান আর্মি সেখানে পৌঁছে যায়। এখন ঠিক হয়েছিল কি ভুল হয়েছিল, আর্মি কেন গেল, এইসব নিয়ে তো প্রচুর বিতর্ক চলতে পারে। আমি তো ইতিহাস বলছি। ইন্ডিয়ান আর্মি 1975 সালের 9 এপ্রিল চোগিয়ালের রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে 300 জন মতো রাজার রয়্যাল গার্ড ছিল। একজন নিহত হয়েছিল, সে একটু উচ্চবাচ্য করেছিল নিশ্চয়ই, আর কেউ নিহত হয়নি। চোগিয়ালকে অ্যারেস্ট করা হয় এবং হোমে রাখা হয়, মানে নজরবন্দি করে রাখা হয়। পরের দিন নেপালি কংগ্রেসের সিকিম কংগ্রেসের অ্যাসেম্বলিতে বৈঠকে রাজতন্ত্রটাকেই খতম করে দিয়ে চোগিয়ালের সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়। ক্লিয়ার হলো? এবং তারা স্বীকার করে নেয় পরের দিন, মানে 10 এপ্রিল, তারা স্বীকার করে নেয় যে তারা ভারতের অ্যাসোসিয়েট স্টেট নয়, ডেমোক্রেটিক স্টেট হতে চায়, অর্থাৎ ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে তারা থাকতে চায়। গোটা পৃথিবীতে রাষ্ট্রসংঘে শোরগোল পড়ে গেল। হ্যাঁ, ভারত গায়ের জোরে, ইন্দিরা গান্ধী গায়ের জোরে 1975 সালে মিলিটারি পাঠিয়ে সিকিমের মতো একটা শান্তিপ্রিয় রাজাকে ক্ষমতাচ্যুত করে রাজ্য দখল করে নিয়ে নিজের অঙ্গরাজ্য বানিয়ে ফেলছে। বিরোধ, আমেরিকা তখন ভারতের এগেনস্টে। রাষ্ট্রসংঘ বলল যে ভোট করো। 5 দিনের মধ্যে ভোট হলো। সেই ভোটে কি হয়েছিল আমি জানি না, অনেকে বলে ভারতের লোক গিয়ে ভোট দিয়ে এসেছিল, আই ডোন্ট নো, বিতর্ক আমি করতে চাই না। 60,000 মতো ভোট পড়েছিল, তারা ভারতের অঙ্গরাজ্য হতে চায়। আর 1500 মতো 1500 মতো ভোট পড়েছিল রাজার পক্ষে, যেন তারা রাজার আন্ডারে থাকতে চায়। তো ভোটে হয়ে গেল 5 দিন পরে। এপ্রিল মাসের 22 তারিখে 1975 সালে ভারতের গভর্নমেন্ট তাদের সংবিধানকে সংশোধন করলো। 36 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টকে সিকিমকে ভারতের অঙ্গরাজ্য 22তম অঙ্গরাজ্য হিসেবে ডিক্লেয়ার করলো। আর মে 16, এপ্রিল মাসের 22 তারিখে এটা হলো, মে মাসের 16 তারিখে অফিসিয়ালি 1975 সালের মে মাসের 16 তারিখে অফিসিয়ালি সিকিম বিকাম দি পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড 22th ডেমোক্রেটিক স্টেট অফ ডেমোক্রেটিক ইন্ডিয়া। সো দিস ইজ দ্য স্টোরি। আমি এই কথা বলতে গিয়ে একটু চাইনিজদের নাম এনেছি, চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, নকশালবাড়ি আন্দোলনের নাম করেছি। কাউকে কোনো পলিটিক্যাল আইডিওলজিকে ব্যথা দেওয়া আমার উদ্দেশ্য নয়। এটা সম্পূর্ণ একটা এডুকেশনাল ভিডিও, কোনো রকম পলিটিক্যাল কথাবার্তা আমি এর মধ্যে বলতে চাইনি। আমার স্টুডেন্টসদেরকে তাদের তথ্য বোঝানোর জন্য যে নাটকীয়তা আমদানি করার দরকার ছিল সেটুকুই করেছি। যদি আমার কথায় কেউ পলিটিক্যালি আঘাত পেয়ে থাকো তাহলে আমি ক্ষমা প্রার্থী। এটাকে পলিটিক্যালি নেবেন না। দিস ইজ টোটালি অ্যান এডুকেশনাল ভিডিওস। এই যে ভিডিওটা বানালাম এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে করে দিই। তোমরা জানো যে আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, এটা এতদিনে তোমরা জেনে গেছো। ব্যাচ 11-এর অ্যাডমিশন স্টার্ট হয়েছে। ব্যাচ 11-এ যদি ভর্তি হতে হয়, সপ্তাহে 6টা করে ক্লাস, 6 ডে ক্লাস, 12টা করে ক্লাস। প্রত্যেকটা ক্লাসের সঙ্গে ডেইলি মক টেস্ট রয়েছে, উইকলি মক টেস্ট রয়েছে, আবার মান্থলি মক টেস্ট রয়েছে। সমস্ত পিডিএফ নোটসটাও দেওয়া হবে। আর রেকর্ডেড ভিডিও ক্লাস, এই যে এরকম রেকর্ডেড ভিডিও ক্লাস তোমাদেরকে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের সাহায্যে আমরা কোর্সটা করব। যদি ইন্টারেস্টেড হও যে সুজিত স্যারের আন্ডারে আমরা প্রিপারেশনটা স্টার্ট করতে চাই, তাহলে এখানে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে ফোন করে এখনই আমাদের সেক্রেটারিকে জানাও যে স্যার সুজিত স্যার যে 11 নাম্বার ব্যাচের কথা বললেন সেখানে আমরা অ্যাডমিশন নিতে চাই। তোমার দায়িত্ব কিন্তু আমি নেব। পিডিএফ দেবো, ভিডিও ক্লাস দেবো, মক টেস্ট নেব। 10 মাসের একটা কোর্সে তোমাকে সম্পূর্ণ WBCS অ্যান্ড কম্বাইন্ড টোটালটা গাইড করে দেবো, অপশনাল ছাড়া। বাংলা, ইংরেজি, রাইটিং পোর্শনটাও কিন্তু এর মধ্যে রয়েছে, শুধু অপশনালটা নেই। তো জয়েন আওয়ার
ব্যাচ 11 তোমাদের সঙ্গে সেখানে আমার দেখা হবে। আপাতত এ পর্যন্তই, পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কিন্তু একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটা লাইক করে দিও, ভালো লাগলে একটা কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো। ডেসক্রিপশন বক্সে আমার সুজিত দেবনাথ বলে ফেসবুকের লিঙ্ক রয়েছে, ফেসবুক লিঙ্ক, ওখানে ক্লিক করে আমাকে ফলো করে রাখতে পারো ফেসবুকে। আর একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম ওপেন চ্যানেল, সেখানেও তোমরা জয়েন করতে পারো। ভালো থাকো, খুব ভালো থাকো, খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। টাটা, বাই।